আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। বছরের সবচেয়ে উষ্ণ দিন আজ। লন্ডনের তাপমাত্রা 38.1 ডিগ্রি। তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাজ্য। ব্রিটেনে জীবনযাত্রার ব্যয়ের চাপে নতুন বোঝা, বাড়ছে পানির বিল। এবং হাসান মাহমুদের গতি সুইংয়ে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে বিধ্বস্ত অস্ট্রেলিয়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যে চলতি বছরের সবচেয়ে উষ্ণ দিনের রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার লন্ডনের কিউ গার্ডেন্সে তাপমাত্রা উঠেছে 38.1 ডিগ্রি সেলসিয়াসে। এটি 2026 সালে এখন পর্যন্ত ব্রিটেনের রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র গরমে সবচেয়ে বেশি ভুগছে ইংল্যান্ডের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চল। লন্ডন সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই তাপমাত্রায় মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে বয়স্ক মানুষ, শিশু এবং দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগা ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দিনের সবচেয়ে গরম সময় সরাসরি রোদ এড়িয়ে চলা, ঘরে ঠান্ডা পরিবেশে থাকা এবং নিয়মিত পানি পান করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তীব্র গরমের প্রভাব পড়েছে পরিবহন ব্যবস্থাতেও। রেল লাইনে অতিরিক্ত তাপের কারণে কিছু এলাকায় ট্রেন চলাচলে ধীরগতি বা বিঘ্ন দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে পানির ব্যবহার বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় পানি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিনেও গরমের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ফলে দিনের বেলায় অপ্রয়োজনীয় বাইরে না বের হওয়া এবং শিশু ও বয়স্কদের নিয়মিত খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 38.1 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা আবারও মনে করিয়ে দিচ্ছে ব্রিটেনে গ্রীষ্মের আবহাওয়া কতটা দ্রুত চরম রূপ নিতে পারে। ইংল্যান্ড ও ওয়েলসে অনেক গ্রাহকের পানির বিল আরও বাড়তে যাচ্ছে। অবকাঠামো উন্নয়ন ও পরিবেশগত চাপ মোকাবেলায় 13টি পানি কোম্পানিকে অতিরিক্ত 3.4 বিলিয়ন পাউন্ড তহবিল সংগ্রহের অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা অফওয়াট। এর প্রভাব পড়বে 5টি কোম্পানির গ্রাহকদের ওপর: সেভার্ন ট্রেন্ট, সাউদার্ন ওয়াটার, থেমস ওয়াটার, ওয়েসেক্স ওয়াটার এবং সাউথ ইস্ট ওয়াটার। এরই মধ্যে অনুমোদিত বাড়তি বিলের ওপর নতুন করে এই বৃদ্ধি কার্যকর হতে পারে। উদাহরণ হিসেবে সাউদার্ন ওয়াটারের গ্রাহকদের আগামী বছর অতিরিক্ত 43 পাউন্ড দিতে হতে পারে। তবে সব কোম্পানির ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ এক হবে না। অতিরিক্ত অর্থের বড় অংশ ব্যয় হবে পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখা, পুরনো পাইপ ও অবকাঠামো উন্নয়ন, নতুন ট্রিটমেন্ট প্লান্ট এবং পরিবেশ দূষণ মোকাবেলায়। বাড়তে থাকা জনসংখ্যা, নতুন বাড়িঘর ও ডেটা সেন্টারের পানির চাহিদাও এর মধ্যে রয়েছে। তবে জীবনযাত্রার ব্যয় বাড়ার সময় নতুন করে পানির বিল বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ দেখা দিয়েছে। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, গ্রাহকেরা ইতিমধ্যেই বেশি বিল দিচ্ছেন, অথচ পানি সরবরাহে বিঘ্ন, লিকেজ ও নদী সমুদ্র দূষণের সমস্যা পুরোপুরি কমেনি। অফওয়াট জানিয়েছে, কোম্পানিগুলো প্রতিশ্রুতি উন্নয়ন না করলে অতিরিক্ত অর্থ ফেরত নেওয়া হতে পারে। সিদ্ধান্তটি এখনো চূড়ান্ত নয়। জনমত গ্রহণের পর চলতি বছরের ডিসেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবারে বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। হাসান মাহমুদের বিধ্বংসী বোলিংয়ে নাকাল হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। ডারউইনে গতি আর সুইংয়ে 6 উইকেট নিয়ে ডানহাতি এই পেসার অজিদের প্রথম ইনিংস গুটিয়ে দেন 200 গন্ডি পেরোনোর আগেই। এরপর ব্যাটিংয়ে যেভাবে জবাবটা দিয়েছে বাংলাদেশ, তাতে প্রথম দিনের স্বপ্নের চেয়েও বেশি পেয়েছে শান্ত লিটনরা। স্বাগতিকদের 198 এর জবাবে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 96 রান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ডারউইন টেস্টের প্রথম দিনটা মধুর করে তুলেছেন পেসাররাই, যার মধ্যমণি হয়েছিলেন হাসান মাহমুদ। তার আগুন ঝরা বোলিংয়ে পুরে ছাড়খাড় অস্ট্রেলিয়া। 52 রানের মধ্যেই 2 ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন ডানহাতি এই পেসার। অস্ট্রেলিয়াকে চেপে ধরার সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। দুজনেরই জোড়া শিকারে 152 রান তুলতে 6 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া।
অভিজ্ঞ স্মিথ এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে ব্যাটারদের সেট হওয়ার সুযোগ দেয়নি বাংলাদেশি পেসাররা। চা বিরতির আগে 183 রানে অজিদের 8 উইকেট তুলে নিয়ে সুন্দর দুটি সেশন কাটায় শান্তর দল। দুই সেশনে আলো ছড়ানো হাসান মাহমুদ রঙিন হয়ে উঠলেন শেষ সেশনের শুরুতেই। 71 রান করে গলার কাটা হয়ে থাকা স্মিথকে নিজের পঞ্চম শিকারে পরিণত করে ইতিহাসের পাতায় নাম লেখান হাসান। সবাইকে অবাক করে দিয়ে অজিদের 198 রানে থামায় শান্তর দল। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো 10 উইকেট তুলে নেয় পেসাররা। স্বাগতিকদের ব্যাটিং দেখে অনেকে হয়তো ভেবেছিলেন ব্যাটিং বিপর্যয়ে পড়াটা বাংলাদেশের সময়ের ব্যাপার মাত্র, তবে তেমন কিছু হতে দেয়নি সফরতরা। স্টার্ক হ্যাজেলউডদের তোপটা ভালোই সামলেছেন তানজিদ, সাদমান, মুমিনুলরা। ব্যক্তিগত 20 রানে সাদমান বিদায় নিলেও তানজিদের সঙ্গে ধাক্কাটা সহজেই সামলে নেন মুমিনুল। 13 ওভার বাকি থাকতেই শেষ হয়েছে প্রথম দিনের খেলা। অস্ট্রেলিয়ার কাঁধে রাজ্যের দুশ্চিন্তা ঠেলে দিয়ে যেন স্বপ্নময় একটা দিন শেষ করল বাংলাদেশ। মমিনুল রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। বাংলাদেশের নারী, শিশু ও সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর হিউম্যান রাইটস VHR। 10 আগস্ট অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু জেহাদ। পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদমান শরীফ। সমাবেশে বক্তারা বাংলাদেশের নারী, শিশু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন এবং সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে মানবাধিকার, গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন তারা। বক্তারা গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবাধিকারের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার আহ্বান জানান। সংগঠনের সভাপতি আবু জেহাদ তার বক্তব্যে সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফজলে রাব্বি শরণ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মানবাধিকার কর্মী তারেক রায়হান। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি খালেদ আহমেদ রাজ, মুহিম তালুকদার, সরওয়ার আহমেদ সাজু, গৌতম কুমার, নুসরাত জাহান পর্ণা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহিবুর রহমান, মাইনরিটি সেক্রেটারি বাপ্পি রঞ্জন তালুকদার প্রীতম, মহিলা বিষয়ক সম্পাদক নাদিয়া আক্তার, ফাত্তা জাহান লুপা, জেন্ডার ইকুয়ালিটি সেক্রেটারি সাদিয়া রহমান রিমি, সালিমা আল কাদরি এবং পাবলিক রিলেশন সেক্রেটারি মোহাম্মদ সাইমান হক। কর্মসূচিতে সংগঠনের সদস্য ফয়েজ আহমেদ, ইমরান, মুজাক্কির, সাদিক মিয়া, জামিল মিয়া, মোহাম্মদ মাহফুজুর রহমান ও রাব্বি ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বলেন, বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র ও ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে তাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। বাংলাদেশে আপনারা জানেন রিসেন্ট শিশু নির্যাতন, মাদ্রাসার ছাত্রদের বলাৎকার প্লাস মাইনরিটি সম্প্রদায় যারা আছে আমাদের দেশে তাদের নিরাপত্তা দিতে বাংলাদেশ সরকার ব্যর্থ। তার প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ। আমাদের অভিযোগ হলো এই যে বাংলাদেশে বর্তমানে যে সিচুয়েশনটা, শিশু অত্যাচার, নারী নির্যাতন, এসবের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ নেওয়া হচ্ছে না। দিনের পর দিন বেড়ে যাচ্ছে, কিন্তু এই বর্তমান যে সরকার পুরো ব্যর্থ। সরকার কোনো ধরনের স্টেপ নিতে পারছে না। 19 মে 2026 সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় রামিসা যে হত্যাকাণ্ড, ওকে দর্শন করে যে গলা কেটে হত্যা করেছে, তার প্রতিবাদে আমরা এখানে এসেছি। শুধু রামিসা নয়, রামিসার মতো অনেক আরও নারী, শিশু বারবার নির্যাতিত হচ্ছে, ওদেরকে হত্যা করা হচ্ছে এবং ওদেরকে দর্শন করা হচ্ছে। যেখানে আমরা নারী, শিশু সবাই মানে অনিরাপদ, যেখানে আমরা নিরাপত্তা কোথায়? আমরা একটু নিরাপত্তা চাই। যেখানে আমরা নারী হয়ে আমরা কি বলবো, রাস্তায় বের হতে পারি না, ঘরেও আমরা নিরাপদ না, বাইরেও নিরাপদ না, কর্মস্থলেও আমরা নিরাপদ না, আমরা তাহলে কোথায় নিরাপদ? বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তরুণ কৃতি ফুটবলার ও সিলেটের কৃতি সন্তান সাদ উদ্দিন এক সংক্ষিপ্ত সফরে লন্ডনে আসায় সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিনিয়র রিপোর্টার কয়েস আহমেদ রোহেল জানান, সম্প্রতি লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেট ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে জাতীয় দলের এই উদীয়মান ফুটবলারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। 10 আগস্ট পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় ক্লাবের নেতৃবৃন্দ সাদ উদ্দিনের ক্রীড়া জীবনের সাফল্য ও বাংলাদেশের ফুটবলে তার অবদানের প্রশংসা করেন। সিলেটের মাটিতে বেড়ে ওঠা এই তরুণ
ফুটবলার জাতীয় দলের হয়ে নিজের প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। তার সাফল্যে সিলেটবাসীর পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী সিলেটেরাও গর্বিত। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সাদ উদ্দিনের মতো তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ। তার সাফল্য নতুন প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে। সিলেট ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে সাদ উদ্দিনের ভবিষ্যৎ ক্রীড়া জীবনের আরো সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ, সদস্য ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্প্রীতি, সৌহার্দ্য আর মানব কল্যাণের বার্তা নিয়ে বলরেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026। 9 আগস্ট লন্ডনের রেড বিটস স্পোর্টস সেন্টারে আয়োজিত দিনব্যাপী এই প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অর্ধশতাধিক দল অংশ নেয়। পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল টানটান উত্তেজনা, দৃষ্টিনন্দন শট, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য। প্রতিটি ম্যাচ উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ছিল ব্যাপক উপস্থিতি। খেলাধুলার পাশাপাশি প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য। প্রতিযোগিতায় লুটনের নাজ রহমান ও সামি জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার্স আপ হন লন্ডনের মাহবুব খান ও আলিম জুটি। তৃতীয় স্থান লাভ করেন সোহেল ও মাসুম জুটি এবং চতুর্থ স্থান অর্জন করেন ফরাদ ও দিনেশ জুটি। বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রধান উপদেষ্টা আতা রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ প্রাইজ মানি তুলে দেন অতিথিরা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাবিবুর রহমান, ব্যারিস্টার খালেদ নূর, মারুফ আহমেদ এবং লন্ডন স্পোর্টিফের ট্রেজারার আতিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান জামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান শাহিন ইকবাল, সভাপতি ফয়সল রহমান, সাধারণ সম্পাদক এম নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম বাবলু, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম নজু, সহসভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম, প্রযুক্তি ও শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিদ উদ্দিন এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আকবর হোসেন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন জনপ্রিয় ক্রীড়া সংগঠক আতা রহমান। বিশেষ সহযোগিতায় ছিলেন হাবিব আহমেদ। অনুষ্ঠানের শেষে বড়লেখা ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে টুর্নামেন্ট সফল করতে সহযোগিতা করা সকল খেলোয়াড়, দর্শক, স্পন্সর ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। উল্লেখ্য, বড়লেখা ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশে আর্থ সামাজিক উন্নয়ন, শিক্ষা, মানব কল্যাণ ও বিভিন্ন জনহিতকর কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকের এই টুর্নামেন্টের আয়োজকদের, প্রতিটা মেম্বার, উপদেষ্টা মণ্ডলী এবং চেয়ারম্যানবৃন্দকে। বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা জনাব আতাউর রহমান আতা, উনি অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টে আয়োজন করেছেন। স্পন্সরদেরকে ধন্যবাদ জানাই, সবার অংশগ্রহণ এবং যে টিমগুলো আজকে আমাদের সাথে পার্টিসিপেট করতেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। টুর্নামেন্ট যেটা আমরা করছি এটা পিওরলি পয়সাগুলো যাইব দুস্থ গরিব দুস্থ মানুষের কাছে, এবং যারা আমরা এটা সাপোর্ট করছেন এবং পার্টিসিপেট করছেন এবং স্পন্সার করছেন সবরে আমরা সংগঠনের পক্ষ থাকি এবং আমার ব্যক্তিগত পক্ষ থাকি ধন্যবাদ দিই। আমি অত্যন্ত আনন্দিত বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রধান উপদেষ্টা, বর্ণবাদ বিরোধী আন্দোলনের 80 দশকের সাবেক কাউন্সিলর জনাব আতা রহমান সাহেবের উদ্যোগে আজকের এই আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে যে 45টা দলের মধ্যে সবাই কিন্তু ইউকের বিভিন্ন জায়গা থেকে আসছেন আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং তাদের নৈপুণ্যপূর্ণ খেলাধুলা দেখানোর জন্য, এবং যথেষ্ট দর্শকও আসছেন আপনারা অনেক জায়গা থেকে আমাদের সাথে সায় দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। আশা করি আপনারা আগামীতেও থাকবেন আমাদের এই সহযোগিতার জন্য। বড়লেখা ফাউন্ডেশন আগামীতেও আরও চেষ্টা করবে ভালো ভালো আরও কিছু কাজ করার জন্য। ইতালির বোলজানোতে 2 দিন ব্যাপী দূতাবাস সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পরে এই সেবা পেয়ে খুশি প্রবাসীরা। 3 মাস পরে এই সেবা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। মিলান কনসুলেটের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে ইতালির বুলজানো শহরে 8 ও 9 আগস্ট 2 দিন ব্যাপী ভ্রাম্যমাণ দূতাবাস সেবা সম্পন্ন হয়েছে। 2 দিনে প্রায় 5 শতাধিকেরও বেশি দূতাবাস সেবা গ্রহণ করেছেন বলে জানা যায়। দীর্ঘদিন পর এই সেবা গ্রহণ করতে পেরে আনন্দিত প্রবাসীরা। তারা মনে করেন মিলান কনসুলেট যদি 3 মাস অন্তর অন্তর এই সেবা প্রদান করেন তাহলে প্রবাসীদের আরও উপকার হবে।
মিলান কনসুলেটের কনসাল জেনারেল রফিকুল ইসলামের তত্ত্বাবধানে 2 দিনব্যাপী এই দূতাবাস সেবায় কার্যক্রম পরিচালনা করেন মিলান কনসুলেটের কনসাল ও দূতালয় প্রধান শরীফুল ইসলাম, শ্রম কনসাল মেহরুবা ইসলাম, কনসুলেট কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, নয়ন আলম, জাকির হোসেন ও ফারুক আহমেদ। 2 দিনব্যাপী অনুষ্ঠিত এই দূতাবাস সেবায় প্রবাসীরা নতুন পাসপোর্ট নবায়ন, ভিসা, ফ্যামিলি সার্টিফিকেট সহ ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ সহ দূতাবাস সংশ্লিষ্ট বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। বুলজানো বিএনপির সদ্য বিলুপ্তি কমিটির প্রধান উপদেষ্টা দেলওয়ার হোসেন দুলাল, সদ্য সাবেক সভাপতি শাহিনুজ্জামান শাহিন, সদ্য সাবেক সভাপতি মুখলিসুর রহমান সহ বুলজানো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতায় এই দূতাবাস সেবা পরিচালনা হয়। খুব সুন্দর সুষ্ঠুভাবে এই কাউন্সিলর সেবা সম্পূর্ণ হওয়ায় যারা সবচেয়ে বেশি কষ্ট করেছেন মিলান থেকে আগত শরীফ সাহেবের টিম, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দলের পক্ষ থেকে আর সাথে সাথে কমিউনিটির পক্ষ থেকে। আমাদের এই টোটাল এই কমিউনিটির আজকে কৃতজ্ঞ রয়ে গেল আমাদের মিলান এমবিসির কর্মকর্তাদের কাছে। কনসুলেট সেবার প্রথমে আমি ধন্যবাদ জানাবো মিলান কনসুলেট জেনারেল এবং উনার টিমকে, কারণ আন্তরিকভাবে ওনারা অনেক কষ্ট করে যে আমাদেরকে শ্রম দিয়ে যে সার্ভিসটা দিয়েছেন, এই জন্য আমি বুলজানো বিএনপির পক্ষ থেকে এবং বুলজানো বাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মিলান কনসুলার সার্ভিস যে মিলান থেকে এসেছেন ওনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কমিউনিটিতে যারা বাংলাদেশি ভাইয়েরা আমাদের সার্ভিসটা সম্পূর্ণ করেছেন, আমাদের ভলেন্টিয়াররা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বুলজানোবাসী স্বতঃস্ফূর্তভাবে যে আমাদের সাথে এক হয়ে যে কাজটা আমরা উদ্ধার করতে পারছি, আজকে সুন্দরভাবে করতে পারছি, এটার জন্য বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্পূর্ণ সুন্দরভাবে সম্পন্ন হওয়াতে বুলজানো কমিউনিটির পক্ষ থেকে সকল ভলান্টিয়ার সহ প্রবাসীদের ধন্যবাদ জানান এবং আগামীতে সকলেই একত্রিত হয়ে এই সেবা প্রদানে একত্রিতভাবে কাজ করবেন বলে অঙ্গীকার করেন। তো ইনশাল্লাহ আমি আশা করি অদূর ভবিষ্যতে আমরা এই প্রোগ্রামের সাথে ভালো প্রোগ্রামের সাথে পুরো বুলজানোবাসীর সাথে একসাথে মিলিত হয়ে আমরা এই ভালো কাজগুলির সাথে সবসময় একত্রিত থাকতে চাই সবসময় যেন এরকম ভাবেই আমাদের পাসপোর্টের জন্য 3 মাস পর পর আইসা যদি আমাদের এরকম একটু সেবা দেয় তাহলে হয়তো আমাদের জন্য একটু সুবিধা হয়। এদের অনেক উপকৃত হয়েছে, অনেকের ছোট ছোট বাচ্চা আছে তারা অনেক সময় যেতে পারে না, অনেকের কাজ আছে তারা ছুটি নিয়ে যেতে পারে না এবং খরচের ব্যাপারও আছে। বুলজানোর সাথে হয় কি সবাই কাজটা নিজের মতো করতেছে, খরচও বাড়ছে, বাচ্চা নিয়ে কষ্ট হয় নাই, তার জন্য আমরা উপকৃত সবাই। কনসুলেটের আসার উপলক্ষে আমরা এখানে সবাই সেবা প্রাপ্ত পেয়েছি, যার জন্য আমাদের অনেক উপকার হয়েছে। ইতালি থেকে নাজমুল হোসেন, এনটিভি, ইউরোপ নিউজ। ইতালির ফ্লোরেন্সে প্রিয় নেতার আগমন ঘিরে প্রবাসী নোয়াখালীবাসীর মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ফারুককে। 10 আগস্ট বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে এই সংবর্ধনায় যোগ দেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফ্লোরেন্স থেকে মোল্লা মনিরুজ্জামানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ইতালি প্রতিনিধি লিটন চৌধুরী। বাংলাদেশকে 5টি বছরে দুর্নীতিকে রক্ষা করে অক্ষরে অক্ষরে নির্বাচনী ওয়াদা পালন করবে তার। ইতালির ফ্লোরেন্সে উৎসবমুখর পরিবেশে সংবর্ধিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ফারুক। তার ইতালি সফর উপলক্ষে গত 10 আগস্ট ফ্লোরেন্সের অডিটোরিয়াম ডুমোতে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ফ্লোরেন্সের উদ্যোগে আয়োজন করা হয় জমকালো সংবর্ধনা ও আলোচনা সভা। ফ্লোরেন্স বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া সাগরের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জসিম ও যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রবালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে ফ্লোরেন্স বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়ে প্রিয় নেতাকে স্বাগত জানান নেতাকর্মীরা। এ সময় পুরো অনুষ্ঠান স্থলে সৃষ্টি হয় আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশ।
প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন ফারুক প্রবাসী নেতাকর্মীদের দলের প্রতি নিষ্ঠা ও ঐক্য অটুট রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। খালেদা জিয়া, তারেক জিয়া দল করে আসছেন, তারা পদের জন্য নয়, টাকার জন্য নয়, গাইডওয়ালের জন্য নয়, মাদ্রাসার অনুদানের জন্য নয়, বাংলাদেশকে লুটেরা থেকে বাঁচানোর জন্য তারেক জিয়াকে সহযোগিতা। আলোচনা সভায় বক্তারা প্রবাসে বিএনপির নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে ফ্লোরেন্স বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জয়নাল আবেদিন ফারুক এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। আমি দেখেছি তিনি হাটের ফারাফা করে সেনবাগের 108 গ্রাম সোনামুড়ি পায় 50-60 গ্রাম ঘুরে 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 সেনবাগের মানুষের উন্নয়নের লক্ষ্যে সেনবাগের প্রতিবেশী গাছ রাস্তাকে ছড়িয়ে করেছেন। এর ফলে মানুষের পাকা করেছেন। এই আমার নেতা প্রিয় নেতা ফারুক, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে যেন এই বার্তাগুলো আপনি পৌঁছে দেন যে বাংলাদেশ সরকারে যারা রয়েছে বিভিন্ন দেশে অ্যাম্বাসেডর দায়িত্বে রয়েছেন, তারা যেন প্রবাসী যারা আছে প্রবাসীদেরকে যেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়রানি না করে। সংবর্ধনা ও আলোচনা সভাকে ঘিরে ফ্লোরেন্সে বসবাসরত নোয়াখালী সহ বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান স্থল পরিণত হয় এক মিলন মেলায়। ইতালি থেকে লিটন চৌধুরী, এনটিভি, ইউরোপ। জাঁকজমকপূর্ণ আয়োজন আর আনন্দঘন পরিবেশে প্রায় 2 শতাধিক প্রবাসীদের উপস্থিতিতে সম্পন্ন হলো মিলানের সুনামগঞ্জ জেলার সুনামধন্য দিরাই সমাজ কল্যাণ সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। প্রতি বছরের ন্যায় এই বছরও মিলানে বসবাসরত সুনামগঞ্জ জেলার ধীরাই উপজেলার প্রবাসীদের বৃহৎ সংগঠন ধীরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বার্দিয়া ইতালির আয়োজনে আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। সোমবার মিলান থেকে 3টি বাস যুগে ইতালির নামকরা জেনোভার ফিনালে লিগুরিয়া সমুদ্র সৈকতে প্রায় 2 শতাধিকেরও বেশি প্রবাসীদের নিয়ে যাত্রা শুরু করেন। বাস যুগে যাত্রাকালে বাসে আনন্দ, আড্ডা আর উল্লাসে সময় পার করেন সকলেই। মধ্যবিরতিতে সকালের নাস্তা পরিবেশন করা হয়। পুনরায় সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাত্রা করেন এবং বাসে লটারির টিকিট প্রদান করা হয়। নির্ধারিত স্থানে পৌঁছালে সকলকে দুপুরের আপ্যায়ন করানো হয় আয়োজকদের পক্ষ থেকে। আপ্যায়ন শেষে উৎসাহ উদ্দীপনায় ঝাঁপিয়ে পড়েন সমুদ্রে। সুন্দর পরিবেশে সুন্দর স্থানে একে অপরকে নিয়ে আনন্দ উল্লাসে সময় পার করেন। এই প্রচণ্ড গরমে সমুদ্রের পানিতে যেন সকলেই আনন্দ উল্লাসের মাত্রা ছিল একটু বেশি। যে যার মতো আনন্দ শেষে নির্ধারিত সময়ে গান আর আড্ডায় আনন্দ ভ্রমণকে প্রাণবন্ত করে তোলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম শিল্পী গোষ্ঠীর শিল্পী আশিক মিয়া ও তার দলের শিল্পীবৃন্দরা। সমুদ্র ভ্রমণ শেষে মিলানের উদ্দেশ্যে যাত্রা করেন এবং মধ্যবিরতিতে পুনরায় বিকালের নাস্তা পরিবেশন করানো হয় এবং সেই সাথে লটারি ড্র অনুষ্ঠিত হয়। ধীরাই সমাজ কল্যাণ সমিতির সভাপতি শাকির তালুকদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিম মিয়া তালুকদার ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হিমেলের যৌথ সঞ্চালনায় ড্র অনুষ্ঠিত পর্বে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিথি হিসাবে জালালাবাদ অ্যাসোসিয়েশন পিএতেল্লোর সভাপতি এজিএম জয়নাল, সুজন চৌধুরী, জায়েদ আহমেদ, শফিকুল ইসলাম মিলন, মামুন আহমেদ প্রমুখ। এছাড়াও সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা রিপন চৌধুরী, আব্দুল তাওহিদ সাবেক সভাপতি, মহিতুর রহমান মহিদ, জাহাঙ্গীর মেম্বার, দবির মিয়া, সৈয়দ নুরুল আমিন, নুরুল হক, সিনিয়র সহসভাপতি আবু আকঞ্জি, সহসভাপতি আজিজ চৌধুরী, রেজু মিয়া, হেলাল রানা, সুজন মিয়া। ধীরাই সমাজ কল্যাণ সমিতির আনন্দ ভ্রমণকে সফল ও সার্থক করে তোলার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে হলেন ধীরাই সমাজ কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুহাগ খান, সাবেক সিনিয়র সহসভাপতি জাভেদুর রহমান জাভেদ, সাবেক সাধারণ সম্পাদক মবির হোসেন রিপন, তুফাইল আহমেদ হুসাইন ও সাবেক সভাপতি নূর হোসেন জমির। পরিশেষে লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে প্রথম পুরস্কার 43 ইঞ্চি টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল ফোন, বিমানের টিকিট সহ 5টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করেন অতিথি সহ সমিতির নেতৃবৃন্দরা। আগামীতেও আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত থাকবে এবং এই আশাবাদ ব্যক্ত করেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আনন্দ ভ্রমণের
সমাপ্তি ঘটে। আর বিশেষ করে আমার দিরাই সমাজ কল্যাণ সমিতি যারা আছে সবাই অত্যন্ত পরিশ্রম করছে, সবাই আমি ব্যক্তিগত প্রতিকারী ধন্যবাদ জানাই। সবাই আমাদের দিরাই সমাজ কল্যাণ সমিতির প্রোগ্রামে ইনশাল্লাহ আসবেন। আমরা প্রতি বছরের ন্যায় আমরা সবসময় মিলানের মাটিতে সুন্দর একটি প্রোগ্রাম করে থাকি। আমি বিশেষভাবে আমাদের দিরাই মিলান সমাজ কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইতালি থেকে নাজমুল হোসেন, এনটিভি, ইউরোপ নিউজ। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্যছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।